জাহেলিয়াতের ১০০তম দিন পতনের। মানে আইয়ামে জাহেলিয়াতের গল্প তো আমরা শুনেছি, বইয়ে পড়েছি। আমি এই রেজিমকে বলতাম আওয়ামী জাহেলিয়াত। একটা জাহেলিয়াত যদি না করে উঠতো ১৫ থেকে ১৬ বছর, হেন কোনো অন্যায় নাই যাই রেজিম করে নাই। অনেকে আবার মনে করে শেখ হাসিনাই বোধহয় বাংলাদেশে এই প্রত্যেকটা অন্যায়ের সূচনা করেছে। এই কথাটা একেবারেই ভুল একটা কথা। ইমরান মাহফুজ ভাই চমৎকার করে ওই খুনি শেখ হাসিনার বাবাকে নিয়ে অনেক কথাবার্তা বলছিলেন। আমি আসলে প্রত্যেকের ইতিহাসে যার যা অংশ, সেই অংশটাকে একেবারেই ওই অবস্থাতেই চিন্তা করতে চাই। কমও না, বেশিও না। যার যতটুকু অবদান আছে সেটা আপ টু কিয়ামত স্বীকার করতে হবে। আবার এই স্বীকার করতে গিয়ে অনেকে যেটা করে, শুধুমাত্র ওইটুকু স্বীকার না, বরং ধর্মের পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং সে সমালোচনা করতে ভুলে যাওয়া হয়। সো সেই জায়গাটা হচ্ছে কত নিন্দনীয়, সেই ব্যাপারটা ভাবা উচিত। আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে দেখি, ওই যে দীর্ঘায়িত কিভাবে হলো ওই পয়েন্টটার পর একটু আলোচনা করাটা জরুরি। দেখবেন স্বাধীন বাংলাদেশ যখন হয়েছিল ১৯৭১ সালে, আমার কাছে মনে হয় যে নানা কারণ ছিল, দীর্ঘ ২৩ বছরের বঞ্চনা ছিল, নানা ধরনের ঘটনা ছিল। এমনকি ১৯৪৭ সালে যেভাবে দেশ ভাগ হয়েছিল, মানে ভারত এবং পাকিস্তান, তাতে করে বাংলাদেশ যে কোনোদিন স্বাধীন হয়ে যাবে এইটা একেবারে অবধারিতই ছিল। এটার পর দেখবেন অনেকগুলো রিসার্চ বুক আছে যে দুইটা ভূখণ্ডের ভিতরে টেকনিক্যালি কোনো মিল নাই, স্বাতন্ত্র নাই, সংযোগ নাই, এরকম দুইটা ভূখণ্ড পাশাপাশি দেশ হিসেবে থাকবে, এই জাতীয় নজির আসলে এই শতকে সম্ভব ছিল না। কিন্তু সেটা ত্বরান্বিত হয়েছে। সেই ত্বরান্বিত হওয়ার কারণটা কি ছিল? নির্বাচন। দেখবেন ১৯৭০ সালের যে নির্বাচন, যেটা ৭ ডিসেম্বরে, সেই ইলেকশনে যখন শেখ মুজিব জিতে গেল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা, তাকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হতো, সম্ভবত ওই মার্চ মাসে গিয়ে যুদ্ধটা শুরু হতো না। তার মানে আমরা যে পাকিস্তান থেকে স্বাধীন হলাম, সবচেয়ে বড় যে ট্রিগারিং পয়েন্ট ছিল সেটা ছিল ইলেকশন। ইনফ্যাক্ট ৭ মার্চের ভাষণ নিয়ে যেভাবে কায়দা করে, আমি এই কথাটাই বলি, ইমরান মাহফুজ ভাই এই সাইডে আছেন, কায়দা করে বেঁচে থাকা নিয়ে উনি বইও লিখে ফেলেছেন। আমি সবসময় বলি এই তরুণ প্রজন্মকে কায়দা করে গেলানো হয়েছে ৭ মার্চের ভাষণের মানে আদিক্ষেতা দিয়ে। ৭ মার্চের ভাষণের অবশ্যই ঐতিহাসিক তাৎপর্য আছে, কিন্তু সেটা কোনো অবস্থাতেই স্বাধীনতার ঘোষণা না। যদি সেটা হতো, ছোট্ট দুইটা রেফারেন্স বলি। ধরেন বিগত ১৫ বছরের ওই আওয়ামী জাহেলিয়াতে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে কেউ যদি বলে যেত তুমি শেখ হাসিনা একজন খুনি, এইটা বলার পরে সে তার বাড়িতে নির্বিঘ্নে যেতে পারবে, এই গ্যারান্টি কারোই ছিল না। কিন্তু শেখ মুজিব কি করেছেন? ৭ মার্চের ভাষণ দেওয়ার পরে নিরিবিলিতে শান্তিপূর্ণভাবে বাড়িতে চলে যেতে পেরেছেন। শেখ মুজিবকে যারা লিডার বলতো, তারা যখন কথা বলেছে রাতের বেলায় গিয়ে, লিডার আজকে তো আপনার স্বাধীনতার ঘোষণা দেওয়া ছিল, আপনি কেন দেন নাই? উনি কিন্তু তাদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে না, এই জন্য দেওয়াটা উচিত ছিল না। এবং উনি ৭ মার্চের পরে ২৫ মার্চের ভেতরে অন্তত ২ বার করে ওই টাইমের পাকিস্তান যারা চালাতো তাদের সাথে আলোচনায় বসেছে। কারণটা কি? যদি প্রধানমন্ত্রী হতে পারে। তার মিনিংটা হলো আমাদের এই যে মুক্তিযুদ্ধ, এটার একেবারে ডিরেক্ট কজ ছিল একটা ফেয়ার ইলেকশন, এবং ফেয়ার ইলেকশনের যে ইমেজ, সেটাকে লঙ্ঘন করে ক্ষমতাটা অন্যদিকে নিয়ে যাওয়া। সো আমাদের দেশের স্বাধীনতার সাথে, সার্বভৌমত্বের সাথে ইলেকশনের গুরুত্ব কিন্তু এতটাই গভীরভাবে প্রথিত। তো সেই মানুষটাই কি করলো? স্বাধীন বাংলাদেশের প্রথম ইলেকশন ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম ইলেকশন হলো। সেই ইলেকশনও ব্যাপক ভোট কারচুপি হয়েছে। আওয়ামী লীগ নিঃসন্দেহে ওই ইলেকশনে জিতে আসতোই, কোনো সন্দেহ নাই, একেবারে প্রত্যয় যুগে আমি বলছি, আসতোই। সেই ইলেকশনেই আওয়ামী লীগের মনে হলো ভোট চুরি করতে হবে। সাধারণ মানুষদের নানা জায়গায় নানা অভিযোগ আছে। ইনফ্যাক্ট ওই যে কবি, সাহিত্যিক, বিভিন্ন মানুষের যে অবদান, আনিসুজ্জামান, উনি নিজেও আওয়ামী লীগেরই তোষণ করতেন। মৃত্যুর দিন পর্যন্ত উনি তোষণই করে গেছেন। আনিসুজ্জামানের বই বিপুলা পৃথিবী যদি পড়ে দেখেন, উনি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলার লেকচারার। বিপুলা পৃথিবীর ভেতরে উনি বলেছেন, স্বাধীন দেশ, প্রথম ইলেকশন, ভোট দিতে যাচ্ছেন, অনেক আশা নিয়ে ভোট দিতে গেলে